নমস্কার, গুড আফটারনুন। আমি মাস সৈয়দ, আপনারা দেখছেন মাধ্যমিকের সাজেশন। আজকের বিষয় ইংলিশ, অর্থাৎ ইংরেজি। জীবনের প্রথম বড় পরীক্ষা, একটু তো নার্ভাসনেস থাকবে এবং সেই নার্ভাসনেস থাকা একেবারে প্রপার। আজকে আমাদের সঙ্গে একজন রয়েছেন বিশিষ্ট শিক্ষক, যিনি আজ আপনাদের পরীক্ষার আগে ইংরেজি পরীক্ষা কিভাবে অ্যাটেম্প্ট করবেন, কোন কোন চ্যাপ্টার পড়বেন, কোন কোন টপিকস পড়বেন, কিভাবে উত্তর লিখবেন সেই নিয়ে আলোচনা করবেন, বিশদে আলোচনা করবেন। আপনারা সরাসরি আমাদের টেলিফোন করতে পারেন আপনাদের যদি কোনো ডাউট থাকে। জীবনের বড় পরীক্ষার আগে, প্রথম বড় পরীক্ষার আগে একটু সাহায্য আমাদের টেলিভিশন স্টুডিওতেও আপনাদের জন্য রইল। আজ আমাদের সঙ্গে যিনি রয়েছেন, আসুন আলাপ করে নিই। নমস্কার স্যার, আপনারা একটু পরিচয়টা দেবেন। মনোজ বিশ্বাস, চাঁদপাড়া বাণী বিদ্যাপীঠি, উত্তর 24 পরগনা বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক। তো মনোজবাবু, ইংরেজি পরীক্ষাতে এমনিতেই মানুষের একটু দুঃখপুকানি থাকে, একটু সমস্যা থাকে, বিশেষ করে যারা বাংলা মিডিয়াম কিংবা বেঙ্গলি মিডিয়াম, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যারা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, তাদের মধ্যে তো একটু দুঃখপুকানি থাকেই। প্রথমে যখন ইংরেজি পরীক্ষা দিতে যাবে, পরীক্ষা শুরুর আগে বেস্ট টিপস কি? হাতে কোশ্চেন পেপার পাওয়ার পর একজন পরীক্ষার্থী কি কি করবে? ইংরেজি পরীক্ষা মাধ্যমিক রুটিনের সেকেন্ড দিন পরীক্ষাটা হবে। প্রথম দিন মাধ্যমিক পরীক্ষার্থী হিসাবে যে নার্ভাসনেস, সেটা প্রথম বাংলা পরীক্ষায় কেটে যাবে। দ্বিতীয় দিন পরীক্ষা সাবজেক্ট ইংলিশ বিষয়টা নিয়ে মনে হতে পারে যেন আমাদের একটু কঠিন, যেহেতু ভাষাটা ইংরেজি, কিন্তু দরকার নেই। অন্য যে কোনো সাবজেক্টের মতো আই অ্যাম ওয়েল প্রিপেয়ার্ড। অন্য সাবজেক্টের মতো ইংরেজিতেও আমি যথেষ্ট প্রস্তুতি নিয়েছি। আমি যেটা বাড়ি থেকে পড়ে এসেছি পরীক্ষার খাতায়, সেটাই ঠিক আমি অ্যাপ্লাই করতে পারবো। ইংরেজি পরীক্ষাটা দেওয়ার পর হাসি মুখে আমি পরীক্ষা হল থেকে বেরোতে পারবো। এই মোটো নিয়ে আমি ইংরেজি পরীক্ষা হলে ঢুকবো এবং অন্য সাবজেক্টের মতো গতকাল বাংলা পরীক্ষা যেমন ভালো হয়েছে, আগামী দিনের পরীক্ষাগুলো যেমন ভালো হবে, সেই কনফিডেন্সে ইংরেজি পরীক্ষাও ভালো দিয়ে আমি বেরিয়ে যাব। ইংরেজি একটা সাবজেক্ট, অন্য বিষয়ের মতো কঠিন করে ভাববো না। একেবারে ইংরেজি একটা সাবজেক্ট, একটি বিষয় এবং একটি ভাষা, এবং কোনো ভাষা নিয়েই বেশি মাথা খারাপ করার তো সমস্যা কিংবা দরকার দুটোই নেই। তাই ইংরেজিটাকে আপনারা যতটা সহজভাবে নিতে পারবেন, যতটা ইজি ভাবে নিতে পারবেন, পরীক্ষাও ঠিক ততটা ইজি হবে। ঠিক মনে স্যার? একদম ইংরেজিটাকে আমরা সারা বছর ক্লাস 10-এর একটা ছোট বই, যেখানে 8টা লেসন ছিল, 2024 সালের মাধ্যমিক পরীক্ষা হয়ে যাওয়ার পর 2025 সালে আমি মাধ্যমিক পরীক্ষার্থী, তার জন্য সেই বছরের 2025 সালের জন্য যে টপিকগুলো ইম্পর্টেন্ট, সেই টপিকগুলো আমি যথেষ্ট প্র্যাকটিস এবং প্রস্তুতি নিয়ে পরীক্ষা হলে যাচ্ছি। সবকিছুই আমি ঠিক টু দা পয়েন্ট ইংরেজিতে লিখতে পারবো, এই কনফিডেন্স নিয়ে একজন পরীক্ষার্থী পরীক্ষা হলে প্রবেশ করবে। বেশ, তাহলে মনোজ স্যার, যে টপিক, আমি গ্রামারে একটু পরে আসবো, ব্যাকরণে ইংরেজি ব্যাকরণ, ইংরেজি গ্রামারে একটু পরে আসবো। প্রথমে আমরা লিটারেচারে থাকি, সাহিত্য, ইংরেজি সাহিত্য। ইংরেজি সাহিত্যতে কোন কোন ভাগে কোন কোন টপিক আপনার মনে হচ্ছে ইম্পর্টেন্ট? আবার তবে একটা বিধিবদ্ধ সতর্কীকরণ দিয়ে দিই যে পৃথিবীর কোনো শিক্ষক, কোনো হেড শিক্ষক কেউ আপনাকে পরীক্ষায় কি আসবে সেটা বলে দিতে পারে না। সেটা একমাত্র বোর্ড জানে, এবং যখন কোশ্চেন পেপার পাবেন তখন বুঝতে পারবেন। কিন্তু অভিজ্ঞ শিক্ষকরা, মনোজবাবুর মতো অভিজ্ঞ শিক্ষকরা, যারা দীর্ঘদিন বহু বছর ধরে পড়াশোনা করাচ্ছেন মাধ্যমিকের পরীক্ষার্থীদের, তারা একটু সাজেশন দিতে পারে যে কোন টপিকে বেশি গুরুত্ব দিলে হয়তো আপনার কাজ হবে। মনোজবাবু, 2025 সালের ইংরেজি আমাদের প্রত্যেকের ছাত্রছাত্রীর লক্ষ্য থাকবে। প্রথমে সিন পোর্শন পরীক্ষায় আসে, 20 মার্কস সিন আছে। এখানে মাস্ট প্রোজ এবং পোয়েট্রি দুটো প্রশ্নই আসে। প্রোজ 12 মার্কস, পোয়েট্রি 8 মার্কস। সমস্ত শিক্ষার্থী ভাই বোনেরা এটা জানে। আমরা বিগত বছরে প্রশ্নগুলো যেমন লক্ষ্য করেছি, কারণ যারা প্রশ্ন করেন আমাদেরকে যাচাই করার জন্য, পরীক্ষার্থীদেরকে যাচাই করার জন্য, এবং আমাদের মতো শিক্ষক যারা এক্সামিনার হিসাবে ওই খাতাগুলো এভালুয়েট করেন, তারা কিন্তু সবসময় ক্লাস 10 স্ট্যান্ডার্ডের একটি ছেলে মেয়ে কি পারতে পারে, তার বেসিক নলেজ ইংরেজিতে কতটা হতে পারে, সেটারই মূল্যায়ন করা হয়, যাচাই করা হয়। বেশ, তাহলে মনোজ স্যার, আমি যদি সিন পার্টটাই দেখি, সিন হয় আনসিন হয়, দুটো পার্ট হয়। সিন পার্টে আমি অবশ্য মাধ্যমিক বোর্ডে পড়িনি, আমি আইসিএসসি বোর্ডে পড়েছিলাম। আমাদের ধরনটা একেবারে আলাদা ছিল, কিন্তু মাধ্যমিকের ধরনটা একেবারে আলাদা। সিন পোর্শনের যখন প্রশ্ন অ্যাটেম্প্ট করবেন একজন পরীক্ষার্থী, কিভাবে উত্তরগুলো লিখবেন, যেমন গতকালকে বাংলার
পক্ষে আমরা দেখেছিলাম একটু বুলেট ফর্ম করে লিখলে ভালো হয়, প্রেসিগুলো কিভাবে লিখবে, যদি আপনি একটু ফিজিক্যালি এক্সাম্পল দিয়ে দেখান। ভালো প্রশ্ন। আমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী এবার, তারা একটা টেস্ট পরীক্ষা প্রত্যেকের বিদ্যালয় থেকে দিয়েছি। সেই টেস্ট পরীক্ষায় যেমন পরীক্ষার প্রশ্নের ফরম্যাট ছিল, ঠিক মাধ্যমিকের প্রশ্নের ফরম্যাট অ্যাজ ইট ইজ। সিন 12 মার্কস, প্রোজ 8 মার্কস, পোয়েট্রি। বিগত বছরের প্রশ্ন দেখে আমাদের মতো অভিজ্ঞ শিক্ষকরা নিশ্চিত হয়েছি যে ছাত্রছাত্রীদের জন্য এবছর লেসন 5 or 7, যেটা আওয়ার রায়নোয়ে কাইট আছে ক্লাস 5-এ এবং লেসন 7-এ প্রোজ আছে দ্য ক্যাট। আশা করা যায় এই দুটো প্রোজ থেকেই এবার পরীক্ষায় প্রশ্ন আসবে। আর একটা পোয়েট্রি, মোস্ট ইম্পর্টেন্ট পোয়েট্রি ধরে নিতে হবে, লেসন 8 দ্য স্নেল। এটা থেকেই আশা করা যায়। অর্থাৎ বিগত বছরে 24 সালে টেক্সট বইয়ের প্রথম দিক থেকে প্রশ্নে পরীক্ষা এসেছিল। এবার 2025 সালে আমরা ধরে নিচ্ছি টেক্সট বইয়ের শেষের যে চ্যাপ্টারগুলো আছে, প্রোজ পোয়েট্রি আছে, সেখান থেকে প্রশ্ন আসবে। এবং এটা প্রত্যেক ছেলে মেয়ে যথেষ্ট প্র্যাকটিস করেছে। সিনে আউট অফ 20 মার্কসের মধ্যে প্রত্যেকেই 20 পাবে, সেই টার্গেট আছে। আর আপনি যেটা এক্ষুনি জিজ্ঞাসা করলেন, আদার সাবজেক্টের চেয়ে ইংরেজিটা একটু আলাদা, কারণ ইংরেজি হচ্ছে কম্পোজিট পেপারে উত্তর লিখতে হয়। এখানে ট্রু ফলস, মাল্টিপল চয়েস, প্রশ্ন অ্যান্সার লেখা, এগুলো ওই প্রশ্নের ওই নির্দিষ্ট জায়গা ছাড়া অন্য কোথাও লিখতে পারবে না। অতএব খুব পরিচ্ছন্ন ভাবে খাতাটাকে ব্যবহার করতে হবে। যিনি এক্সামিনার খাতাটা ভবিষ্যতে ওই স্টুডেন্টের আমরা দেখব, তিনি খাতাটা দেখেই যেন একটা ইমপ্রেশন তৈরি হয়, ভেরি গুড হ্যান্ডরাইটিংটা প্রশ্ন নয়, ভেরি ক্লিয়ার অ্যান্ড টু দ্য পয়েন্ট, উইদিন, মানে যতটুকু জায়গা দেওয়া হয়েছে সেই জায়গার মধ্যে যেন প্রত্যেকটা উত্তর ঠিকভাবে এই ছেলে মেয়েটি রিপ্রেজেন্ট করতে পেরেছে। এবার ট্রু ফলসের কাছে যদি আমি চ্যাপ্টার্সে আসি, ট্রু ফলসের কোশ্চেন গুলো কিছু কোশ্চেন একটু গুগলি হয়ে যায়, একটু গুগলি হয়ে যায়। কিছু প্রশ্ন অতীব সহজ হয়ে বোঝা যায় কোনটা ঠিক কোনটা ভুল, ট্রু না ফলস, কিন্তু কিছু প্রশ্ন অত্যন্ত গুগলি হয়ে যায়। এবং ট্রু ফলস এমন একটা সেগমেন্ট যেখান থেকে মার্কস তোলা অত্যন্ত ইজি এবং খুব অনায়াসে ওখান থেকে নম্বর পাওয়া যায়। তাহলে যখন ট্রু ফলসের কোশ্চেন গুলো পড়বে, অনেক সময় ট্রু ফলসের উত্তরটা সেই কোশ্চেনের ভেতরেই লুকিয়ে থাকে, কিভাবে প্রশ্নটাকে অ্যাটেম্প্ট করবে? আমরা সিন প্রত্যেকেই জেনে এসেছি, অর্থাৎ বাড়ি থেকে টেক্সট বই পড়েছি। এবার আমরা পরীক্ষা প্রশ্নটাকে একবার চোখ বুলিয়ে নেব, কারণ সিন যেটা এসছে ওটা পরীক্ষার প্রশ্নের সঙ্গে নিজের আইসাইট কন্ট্যাক্ট করার জন্য প্রশ্নের সঙ্গে প্রশ্নের উপরে যে ছাপা অক্ষরে লেখা আছে ওটাকে পড়তে হবে। আর ট্রু ফলস সবসময় নিজের আমরা জানি সেটা লিখবো। আমি পরীক্ষা হলে পাশের জন, পেছনের কোনো বন্ধু, কারোর দ্বারা মোটিভেটেড হব না, কারণ উত্তরটা আমার জানা। সেই জন্য ট্রু ফলসের সঙ্গে সাপোর্টিং সেন্টেন্স রয়েছে। আমরা প্রত্যেকেই জানি ট্রু ফলস ঠিক না হলে সাপোর্টিং সেন্টেন্সে কিন্তু নম্বর পাওয়া যাবে না। অর্থাৎ ট্রু ফলস এবং সাপোর্টিং সেন্টেন্স দুটোই ভেরি ইম্পর্টেন্ট। যে প্যাসেজটি বুঝতে পারবে, একই কথা প্রযোজ্য আনসিন প্যাসেজের ক্ষেত্রেও। কিন্তু আনসিন প্যাসেজেও কিন্তু একই সিস্টেম আছে, ট্রু ফলস উইথ সাপোর্টিং সেন্টেন্স। যে এইগুলো লিখতে পারবে, সিন এবং আনসিনে 20 মার্কস অ্যান্ড 20 মার্কস, এই যে 40 মার্কস, এই 40 মার্কসের মধ্যে ম্যাক্সিমাম পার্সেন্টেজ মার্কস আমরা লক্ষ্য করেছি খাতা দেখার সময়। সাধারণ মানের ছেলেমেয়েরা এবং ভালো ছেলেমেয়েরা প্রত্যেকেই, এবং এই জায়গাটা তারা যথেষ্ট আউট অফ 90%, 95%, অর্থাৎ 40-এর মধ্যে 37, 38, এমনকি 40-এ 40 পর্যন্ত নাম্বার তারা ক্যারি করছে। বেশ, এবার আসি পোয়েট্রিতে। পোয়েট্রির একটা খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে তার অর্থ বলা, তার মানে বলা। মানুষ, আমি দেখেছি আমাদের সময়ও একটা চল ছিল মানে বই কিনে এনে তার অর্থ বার করা, কিন্তু সবসময় যে মানে বইয়ের সঙ্গে কোশ্চেন মিলে যাবে কিংবা মানে বইয়ে লেখা অর্থই যে লিখলে এক্সামিনার কিংবা যিনি চেক করছেন, তিনি ইভ্যালুয়েটর, তিনি খুব খুশি হবেন এমনটা নয়। এখান থেকে দাঁড়িয়ে যদি প্রশ্নটা করি যে যখন বলা হবে সারমর্ম বোঝাও কবিতার, কিভাবে বোঝানো, কিভাবে লিখলে, কিভাবে বোঝালে সহজ হয়? হ্যাঁ, আমাদের যে কবিতা সিলেবাসে ক্লাস 10-এর মাধ্যমিকে আছে, সেই কবিতায় একটা খুব বড় প্রশ্ন, ওখানে 2 মার্কসের দুটো প্রশ্ন আসে, 2 into 2, যেটা আপনি এক্ষুনি বললেন, সেইটাকে প্রশ্ন উত্তর আকারে লিখতে হয়। এবং প্রোজ ফরম্যাটে যেমন প্রশ্ন উত্তর টু দা পয়েন্টে লেখা যায়, কবিতা যেভাবে বইতে লেখা আছে, কবিরা যেভাবে কবিতা লিখেছেন, সরাসরি কোনো প্রশ্ন কিন্তু ওই কবিতার মধ্যে প্রোজের ফর্মে অ্যান্সার নেই।
অতএব কিছুটা তৈরি করে সুন্দর করে তৈরি করে উত্তরটা লিখতে হবে। তাহলে দ্য স্নেল, The দ্য স্নেল এবছর Important. যেটা ইম্পর্টেন্ট, আশা এই করা যায়। স্নেলের যদি সারমর্ম লিখতে হয় স্যার, এই স্নেলের সারমর্ম আমরা ব্ল্যাকবোর্ড রেখেছি, মার্কার রেখেছি, কিভাবে লিখবে, ঠিক কি লিখবে, কারণ এই এই মানে অর্থ কিংবা সারমর্ম লেখা অ্যাকচুয়ালি কবিতার জন্য ছাত্রছাত্রীদের কাছে কিন্তু এটা একটা বড় ডাউট ক্লিয়ারেন্স টপিক। ইফ ইউ ক্যান ইউজ দ্য ওয়ার্ড। এক্ষেত্রে স্নেইলের থেকে যে পরীক্ষার প্রশ্ন যে সিস্টেম আছে সেই সিস্টেমে 2x2 অর্থাৎ কোশ্চেন অ্যান্সার টাইপের আছে। এক্ষেত্রে যে প্রশ্ন পরীক্ষায় আসবে সেই প্রশ্ন থেকে উত্তর লেখাটাই বাঞ্ছনীয়, এবং অবশ্যই প্লাস পয়েন্ট হচ্ছে ওখানে স্ট্যাঞ্জা প্যাসেজ তুলে দেওয়া থাকবে, সেটাকে নিজের ভাষায় সুন্দর করে আমাদেরকে লিখতে হবে। আমি যদি স্নেল থেকে লেখার চেষ্টা করি, দ্য স্নেল, এই কবিতাটা আমরা এবার মনে করছি ইম্পর্টেন্ট পরীক্ষা আসবে। এখান থেকে আমরা স্ট্যাঞ্জা অন টু 4 এইটা ভীষণ ভালোভাবে পড়ব, যেটাকে আমরা সিনপসিস সাবস্ট্যান্স হিসাবে আমরা ভেবে রাখবো, এবং যে প্রশ্ন ফরম্যাট আমাদের মাধ্যমিকে আছে 2x2, এই 4টে স্ট্যাঞ্জার মধ্যে থেকেই কোনো না কোনো প্রশ্ন পরীক্ষায় আসবে, এবং এই 4টে স্ট্যাঞ্জা 4 লাইনে 4 4 16টা লাইন হবে। এই কয়েকটা জায়গার যদি একটু ভালো করে দেখে রাখি তাহলে দেখা যাবে এই কবিতার কোনো প্রশ্ন আমাদের আর অজানা থাকবে না, এবং ট্রু ফলসের মধ্যে, কারণ প্রত্যেকটা স্ট্যাঞ্জা প্রশ্নে তুলে দেওয়া রয়েছে। ঠিক আছে, বেশ স্যার, একটু যদি আপনি বইটা নিয়ে আসেন, যদি আমরা স্নেল, যেহেতু আপনি বলছেন লেসন 8 এর স্নেল অত্যন্ত ইম্পর্টেন্ট, লেসন 8, এই লেসন 8 এ যদি স্ট্যান্জা ধরে ধরে বলি, ইফ ইউ ক্যান এক্সপ্লেন দিস ফর আওয়ার ভিউয়ার্স, প্রতিটা স্ট্যান্জার সারমর্ম কি, কি বোঝাতে চাইছে, হোয়াট এক্স্যাক্টলি হ্যাজ দ্য পোয়েট উইলিয়াম কপার সেড ইন দিস পোয়েম। আমরা এখানে ফার্স্ট পড়ব টু গ্রাস অর লিপ অর ফ্রুট অর ওয়েল, অর্থাৎ একটা স্নেল কোথায় কোথায় থাকতে পারে। স্নেল আমরা প্রত্যেকেই জানি শামুক, সে কোথায় থাকবে, আটকে থাকবে, তার যে শরীরের একটা বিশেষ অঙ্গ প্রত্যঙ্গ আছে সেই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সে কোথাও না কোথাও আটকে থাকতে পারে। সেটা কোথায়, হোয়ার ডু উই সি, হোয়ার ডু উই ফাইন্ড দ্য স্নেল, দি ফার্স্ট লাইন, প্রথম লাইনেই তার উত্তরটা রয়েছে। দ্য স্নেল স্টিক্স ক্লোজ, সে আটকে থাকতে পারে কোনো ঘাসে, কোনো পাতায়, কোনো ফলে বা কোনো দেওয়ালের গায়ে। আর নর ফেয়ার্স টু ফল, আর যেহেতু সে আটকে আছে সেজন্য তার কোনো ভয় নেই যে সেখান থেকে সে পড়ে যেতে পারে। ইফ শি গ্রিউ দেয়ার হাউস অ্যান্ড অল টুগেদার, এবং সেখানে সে থাকতে পারবে সব সময়। এইভাবে এভাবে যদি দেখি প্রতিটা স্ট্যান্জাতেই কিন্তু প্রশ্নের ভেতর, ম্যাটারের ভেতর, সাবজেক্ট ম্যাটারের ভেতর উত্তর লুকিয়ে রয়েছে। আমি যে 3টে লাইন পড়লাম, এই 3টে লাইনের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড লাইন, এই দুটো লাইনের মধ্যে অবশ্যই প্রশ্ন আসতেই হবে। প্রশ্ন এই দুটো লাইনের মধ্যে একেবারে কোর কোশ্চেনটাই এই কবিতার মধ্যে রয়েছে, মেইন ইম্পর্টেন্ট কোশ্চেনটাই এই ফার্স্টের 3 লাইনের মধ্যেই রয়েছে। স্যার এবার আসি আনসিনে। আনসিনে কিভাবে প্রিপেয়ার করবে, আনসিনের যে পয়েন্টস গুলো থাকে কিভাবে প্রিপেয়ার করবে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আনসিনের এই বিষয়টা আমরা ছেলে মেয়েদেরকে বোঝানোর চেষ্টা করি যারা পরীক্ষা দিতে গেছে। খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট, পরীক্ষা হলে ওই স্টুডেন্টটির কাছে যেটা আনসিন প্রথম সিন হলো, আমার কাছেও ওই আনসিনটাই প্রথম সিন হলো। অতএব আমাদের অনেক ছেলেমেয়েরা পরীক্ষা হলে প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করে, কিন্তু আমরা তো আনসিনটা আমরাও পড়িনি, আমরা উত্তরটা বলতে পারি না। ওদের মতো আমাদের কাছে ওই প্যাসেজটা টোটালি আনসিন। অতএব ও যেমন পরীক্ষা হলে আপনাদের কাছ থেকে উত্তর জিজ্ঞেস করা, পরীক্ষা হলে আমাদেরকে অর্থের মানে জিজ্ঞাসা করলো, আমরাই জানি না উত্তরটা, কারণ প্যাসেজটা আমাদের কাছেও টোটালি আনসিন। আনসিন পড়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে একদম মাইনিউটলি প্যাসেজটাকে ধরে শুরু থেকে শেষ পর্যন্ত একদম
আমি যতটা বুঝতে পারি, যতটা মানে গেস করতে পারি, সবটাই পড়বো। আমি হয়তো দেখা গেল ওর মধ্যে বেশ কিছু ওয়ার্ডের আমি মিনিং জানি না, অনেকটা লাইনের অর্থ বুঝতে পারছি না, নো ফ্যাক্টর, তবু আমি পড়বো। তার ফলে কি হবে, মানেটা গেস করা যাবে। আমি যখনই কোশ্চেন, আমরা এই ভুলটা কখনোই করব না যে আগে, এটা আমরা বেশিরভাগ ছেলেমেয়েরা করি, এটা আমার সাজেশন তোমাদেরকে, যে ওই প্রশ্ন উত্তর দেখে, প্রশ্ন যেখানে দেওয়া হয়েছে ট্রু ফলস কোশ্চেন অ্যান্সার, ওইটা দেখে আমরা প্যাসেজের মধ্যে থেকে উত্তরটা খোঁজার চেষ্টা করছি। নো, রং, একদম রং। এটা প্যাসেজটাকে আগে পড়বো, তারপরে নিচে প্রশ্নগুলো পড়বো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে বা কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স আছে, যা যা আছে সেগুলো আমরা পড়বো। যখনই সেই লাইনটা যেখানে আছে প্যাসেজের মধ্যে থেকে সেখানে খুঁজে দেখব যে প্রত্যেকটা উত্তর আমি টোটো পেয়ে গেছি। আর যে ওয়ার্ডগুলো আমার অজানা, যে ওয়ার্ডগুলোকে আমি গেস করেছি যে এর মানেটা এই হতে পারে, এই ওয়ার্ডগুলোকে আমাকে একদম মানে কি বলবো, অনেকেই পরীক্ষা হলে পেন্সিল দিয়ে আন্ডারলাইন করে রাখে, কেউ কেউ হাতে নখ দিয়ে একটা মার্কিং করে রাখে, কেউ কেউ কলমে একটা ছোট ফোঁটা দিয়ে রাখে। তার কারণ প্রত্যেকেই আমরা জানি আনসিন প্যাসেজের ওই আননোন ওয়ার্ডগুলো, যেটা আমার কাছে আননোন, সেই ওয়ার্ডগুলোই কিন্তু গ্রামার পোর্শনে ভোকাবুলারির মধ্যে রয়ে গেছে, এবং ভোকাবুলারিতে একটা বড় মার্কস ক্যারি করে। 2 × 4 = 8। আমরা গ্রামারে বলছি যে 20 নম্বর, অ্যাকচুয়ালি এটা খুব ইন্টারেস্টিং, গ্রামারে অ্যাকচুয়ালি আছে 12 মার্কস, আর আমরা আনসিনে বলছি 20 মার্কস। অ্যাকচুয়ালি আনসিনে আছে 28 মার্কস। অর্থাৎ ওই যে ভোকাবুলারি যে 8 মার্কস, যেটা ফাইন্ড আউট দ্য সিমিলার মিনিং ওয়ার্ড ফ্রম দ্য আনসিন প্যাসেজ। এবার আসি এসে রাইটিং, লেটার রাইটিং, রাইটিং ভেতরে সারমর্ম থাকুক আর না থাকুক। আমরা এখন যা মাধ্যমিক পরীক্ষায় স্টুডেন্টদের কাছে চাইছি, কেউ যেন কোনো রাইটিং একদম না লিখে সাদা খাতা জমা না দেয়। প্রত্যেকেই রাইটিংটা যেন অবশ্যই লেখে। এবং লেটার রাইটিং এবছর, আমি 2025 সালে বলি, 2025 সালে আমরা 3টে রাইটিংকে ভীষণভাবে মানে পাখির চোখ করে পড়াশুনো করব। একটা বলি, আইদার প্যারাগ্রাফ রাইটিং অথবা প্রসেসিং। আমরা প্রত্যেকেই জানি মেকিং প্রসেসিং, অথবা বেশ কয়েক বছর পরীক্ষা আসছে না, এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট, বায়োগ্রাফি রাইটিং। অর্থাৎ এই 3টে টপিকের যে কোনো একটা টপিক এবার একেবারে শিওর শর্ট মনে করতে পারি আমরা পরীক্ষায় আসবে। কারণ ডেসক্রিপটিভ পোর্শন রাইটিং এর একটা প্রশ্ন হয়, এই সেই ডেসক্রিপটিভ পোর্শন যেখানে প্যারাগ্রাফ লিখতে হবে। সেই প্যারাগ্রাফ বিভিন্ন ধরনের হতে পারে, তোমার প্রিয় বই, তুমি তোমার জীবনে একটা স্মরণীয় ঘটনা, বা তোমার বইমেলায় যাওয়ার অভিজ্ঞতা, তোমার হিল স্টেশন বা কোনো হিস্টোরিক্যাল প্লেসে দেখার অভিজ্ঞতা, এটা একটা ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ। অথবা এটা না এসে এরকম আসতে পারে, একটা মেকিং প্রসেস লেখো, হাউ টু প্রিপেয়ার, কিভাবে কোনো কিছু তৈরি হয়, এবং প্রত্যেকটা পয়েন্ট দেওয়া আছে। রাইটিং লেখার সময় আমরা প্রত্যেকে খেয়াল করব যে পয়েন্টগুলো প্রশ্নে দেওয়া আছে, প্রত্যেকটা পয়েন্টকে টাচ করব, প্রত্যেকটা পয়েন্টকে ব্যবহার করে লিখব, কোনো পয়েন্ট আনটাচ থাকবে না। এক্সামিনারদেরকে যখন খাতা দেখানো হয়, যখন এক্সামিনাররা খাতা দেখেন তোমাদের, প্রত্যেক এক্সামিনার দেখেন প্রত্যেকটা পয়েন্টকে, তুমি প্রত্যেকটা পয়েন্টের জন্য আলাদা আলাদা মার্কস আছে। তুমি দেখছো যে প্রশ্নের পাশে 10 মার্কস লেখা আছে, তুমি ভাবলে 10, কিন্তু প্রত্যেকটা পয়েন্টের জন্য আলাদা আলাদা মার্কস ডিভাইডেশন রয়েছে, সেটাকে ফলো আপ করতে হবে। দ্বিতীয় রাইটিং হচ্ছে লেটার রাইটিং, যেটা আপনি এক্ষুনি বলছিলেন। অবভিয়াসলি রাইটিং পরীক্ষা আসবে, লেটার ছাড়া কোনো মাধ্যমিকের ইংরেজি কোশ্চেন সেট আপ হতে পারে না, কখনোই হতে পারে না। এইবার সেই লেটার রাইটিংটা কি হতে পারে? টু দ্য হেডমাস্টার হতে পারে, এবারের জন্য খুব ইম্পর্টেন্ট, টু দ্য এডিটর। এডিটরের কাছে একটা চিঠি লেখো, খবরের কাগজের সংবাদ সম্পাদকের কাছে, অথবা এনি কাইন্ড অফ পার্সোনাল লেটার টু ইউর ফ্রেন্ড, টু ইউর ফাদার, টু ইউর ব্রাদার। এবার এই দুটো চিঠির কিন্তু মানে সারমর্ম এবং টোনালিটি, চিঠির টোনালিটি বলা হয়, একেবারে আলাদা। পার্সোনাল চিঠি এবং অফিসিয়াল চিঠির মধ্যে দুটো একদম আলাদা। এবার এটাই স্যার বোর্ড আছে আমাদের, মানে আমাদের স্টুডিওতে একটা ব্ল্যাক বোর্ড রাখা হয়েছে, হোয়াইট বোর্ড রাখা হয়েছে তাদের। যদি আপনি একটু লিখে দুটো পাশাপাশি, পুরো চিঠিটা নয়, যদি ফরম্যাটটা লিখে যে পার্সোনাল লেটার কিভাবে অ্যাড্রেস করা হবে এবং অফিসিয়াল লেটার একজন মাধ্যমিকের পরীক্ষার্থী কিভাবে অ্যাড্রেস করবে। আচ্ছা, এটা বলি, আর একটা টপিক আছে, সেটা বলার পরে আমি একটু লেটারটাই দেখাবো। আমি বলেছি 3টে টপিক মাধ্যমিক ইংলিশে অ্যাটেন্ড করতে হয়। দুটো টপিক বললাম, প্যারাগ্রাফের একটা টপিক বললাম, দ্বিতীয় টপিক বললাম লেটার। আসবেই লেটার, লেটার ছাড়া
প্রশ্ন হতে পারে না। থার্ড টপিক হচ্ছে এবারের জন্য ইম্পর্টেন্ট স্টোরি রাইটিং। স্টোরি রাইটিংটা এবার ভেরি ইম্পর্টেন্ট, এবং স্টোরি রাইটিং আমরা যখন করব আমরা নিশ্চিতভাবে খেয়াল রাখবো, আমরা বহু মাধ্যমিকে খাতা দেখার সময় দেখি যেহেতু কম্পোজিট পেপারে প্রশ্ন উত্তর দাগ নম্বরও দিতে হয় না, আমরা কি করি চট করে উত্তরটা লেখা শুরু করি। কিন্তু একটা স্টোরির টাইটেল শিরোনাম লেখার জন্য একটা মার্কস আছে, আমরা কেউ সেই শিরোনামটা না লিখে উত্তরটা লেখা শুরু করে দিই, আর পরীক্ষা হল থেকে বেরিয়ে আমরা ভাবছি মোরালটা লিখলাম না, মোরালটা পারলাম না, লিখলাম না। প্রত্যেকেই মাথায় খেয়াল রাখবে টাইটেলের জন্য মার্কস আছে, মোরালটা মার্কস তুমি লিখলে ভালো, না লিখলেও কোনো ডাজ নট ম্যাটার, কোনো ম্যাটার করবে না, মার্কস কাটা যাবে না। অর্থাৎ টাইটেল প্লাস সাবজেক্ট অর্থাৎ গল্পটা, এই তিনটে টপিককে যদি আমরা বিগত বছরের প্রশ্নগুলো সাজেস্টিভ করে ভেবে দেখি, তাহলে এই আমরা সব রাইটিং সারা বছর ধরে প্র্যাকটিস করেছি, কিন্তু এখন আমরা মানে 11th আওয়ারে পৌঁছেছি, একদম এক্সাম ইজ নকিং অ্যাট দ্য ডোর। এই মুহূর্তে একদম প্রত্যেক সাবজেক্টের মতো ইংরেজিকেও টু দ্য পয়েন্ট গুছিয়ে গুছিয়ে এই কটা পড়তে হবে। তারপর গ্রামারের প্রসঙ্গে চলে যাবো, আমরা যাবো, কিন্তু তার আগে আমরা লেটার রাইটিং। ওকে, লেটার রাইটিং অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং এই লেটার রাইটিং এ কোথাও ফরম্যাট ঠিক যদি আপনি লেখেন, যেমন স্যার এখন দেখাবে, তাতেও কিন্তু আপনি মার্কস পাবেন। এবার এই লেটার রাইটিং এ দু রকম হয়, পার্সোনাল লেটার যেটা আপনি আপনার বন্ধু বান্ধব পরিবারের লোকজনকে লিখছেন, কিংবা অফিসিয়াল লেটার যেমন উনি বললেন লেটার্স টু দি এডিটর অর লেটার্স টু দি প্রিন্সিপালস। সেটা কিভাবে দুটো লিখবেন স্যার দেখাবে। স্যার আচ্ছা, আমরা লেটার রাইটিং একটা এডিটোরিয়াল লেটারই অ্যাড্রেস করি। এডিটোরিয়াল লেটার অ্যাড্রেস করি এই অর্থে যে এবছর এডিটোরিয়াল লেটারটা খুব ইম্পর্টেন্ট আছে। টু দ্য হেডমাস্টার একটা টপিক বলি, রাইট এ লেটার, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল ফর বেটার ইম্প্রুভমেন্ট অফ ইউর স্কুল লাইব্রেরি। দিস ইজ ওয়ান কাইন্ড অফ লেটার। আমি একটা অন্য লেটার বলি যে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ নিউজ পেপার expressing your grave concern of the frequent accidents caused by mobile phone. Very current topic. Caused by mobile phone. মোবাইল ফোনের কারণে যে বিভিন্ন দুর্ঘটনাগুলো সম্প্রতি ঘটছে সেইটা বিষয়ে তোমার উদ্বেগ জানিয়ে তুমি খবরের কাগজে এডিটরের কাছে চিঠি লেখো। এর লেটারে আমরা 10 মার্কস পাচ্ছি, কিন্তু এই 10 মার্কসটা ডিভাইডেশন আছে। শুধু আগে আমরা লেটারটা লিখতে গেলে আমি যে দ্বিতীয় লেটারটা বললাম সেটাই লিখছি, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ নিউজ পেপার অ্যাবাউট ইউর গ্রেভ কনসার্ন ওভার দ্য ফ্রিকোয়েন্ট অ্যাক্সিডেন্টস কজড বাই মোবাইল ফোন। মোবাইল ফোনের কারণে প্রচুর দুর্ঘটনা ঘটছে, সেটা যে কোনো ধরনের দুর্ঘটনা হতে পারে, পথ দুর্ঘটনা হতে পারে, রাস্তায় চলতে চলতে দুর্ঘটনা হতে পারে, তারপরে ক্রাইমের ফলে দুর্ঘটনা হতে পারে। তো আমরা একটা শুরু করি, প্রথমে আগে অ্যাড্রেসিং করব টু দ্য এডিটর, যে কোনো একটা খবরের কাগজের নাম লিখব, আমি সহজ বানানটাই লিখি দ্য টেলিগ্রাফ, TELE, তারপরে একটা অ্যাড্রেস দেব কলকাতা 7,01,000। তারপরে এখানে চলে যাব সাবজেক্টে। আচ্ছা, এই যে অ্যাড্রেসিংটা করেছি এর জন্য কিন্তু একটা মার্কস আছে অবশ্যই। এইটা তুমি লেখা মানেই যে তুমি একটা মার্কস 10 মার্কসের মধ্যে কিছু একটা মার্কস তুমি অলরেডি লিখে ফেলেছো। সাবজেক্টকে মেনশন করতে হবে। অধিকাংশ খাতায় আমরা দেখি সাবজেক্ট মেনশন না করেই এখান থেকে লিখে দিলাম রেসপেক্টেড স্যার, লেখার পরে একটু প্যারাগ্রাফ করে লেখা শুরু করব, আই উড লাইক, যা খুশি লিখলাম। কিন্তু এই প্রশ্নের সাবজেক্টটা কি আছে? সাবজেক্টটা হচ্ছে ফ্রিকোয়েন্ট অ্যাক্সিডেন্টস, সেটা পথ দুর্ঘটনা বা যে কোনো দুর্ঘটনা হতে পারে, ডিউ টু মোবাইল। অর্থাৎ আপনার যে বিষয়টা থাকবে সেই বিষয়টা এই সাবজেক্ট লাইনে আপনি লিখবেন। যদি এভাবে, যেরকম করে স্যার বললেন, যদি এভাবেও আমরা জাস্ট ফরম্যাটটা রেডি করার চেষ্টা করি, যদি ফরম্যাটটা আমরা রেডি করাতে পারি এইভাবেও, একটু দেখাই, এইভাবেও যদি ফরম্যাটটা আমরা রেডি করতে পারি, তাহলে সেই ফরম্যাট থেকেও কিন্তু একটা মার্কস আপনি পাবেন অবশ্যই। এবং সেই মার্কসটা পাওয়ার জন্যই এই ফরম্যাটটাকে লেখার জন্য
বলা হচ্ছে। আচ্ছা স্যার, এবার আসি এক্ষেত্রে grammar। প্রত্যেকে খেয়াল রাখবে, আমরা একটা জিনিস এক্ষেত্রে বলি যে ভীষণভাবে খেয়াল রাখতে হবে লেটার লেখার ক্ষেত্রে উইদাউট কন্টেন্ট, অর্থাৎ লেটারের বিষয়বস্তু না লিখে শুধুমাত্র টু দ্য হেডমাস্টার, টু দ্য টেলিগ্রাফ, ইয়োর ফ্রেন্ড, ডান দিকে বাদিকে যে লেটারের ফরম্যাটের জন্য যে মার্কস, সেই মার্কস লিখলে কিন্তু নাম্বার পাওয়া যাবে না। অর্থাৎ মানে এমন নয় যে এটা আপনি কিন্তু শুধু খুব হ্যাঁ। একটা খাঁচা রেখে দিলেন এবং হ্যাঁ। খাঁচা রেখে দেওয়ার পর আপনি আর কিছু লিখলেন না, ভেতরের বিষয়বস্তু Subject লিখলেন না, matter-টাই আপনি লিখলাম পাবেন। না। আচ্ছা স্যার, নাও লেটস কাম টু আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। আমাদের হাতে সময় অত্যন্ত সীমিত। গ্রামার। গ্রামার দারুণ কোশ্চেন। আমরা গ্রামার একটু আগে বললাম, আমরা দেখি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি হাইপেন 20 মার্কস লেখা আছে, তো অ্যাকচুয়ালি গ্রামারিতে আছে মাত্র 12 মার্কস, আর 8 মার্কস ভোকাবুলারি। 8 মার্কস ভোকাবুলারি, যেটা আনসিন প্যাসেজ থেকে খুব দুর্দান্ত ভাবে 8-এ 8 পাওয়া যায়। আমি ওয়ার্ডের মিনিং না জেনেও যখনই আমি গ্রামারের পোর্শনের লাস্ট দাগ নম্বরে উত্তর অ্যাটেন্ড করলাম, তখন দেখলাম যে ওই যে ওয়ার্ডটার মিনিং আমি আনসিন পড়ার সময় জানিনি, দেখা গেল এখানে একটা ইংরেজি দেওয়া আছে, ওই ওয়ার্ডটাকে এখানে ডিসকাস করা রয়েছে। অর্থাৎ কোথাও, যেটা স্যার বলার চেষ্টা করছেন খুব সহজভাবে, যে কোথাও যদি কোশ্চেন পেপারটা ভালোভাবে পড়া যায়, তাহলে তার ভেতর থেকেও কিন্তু প্রচুর রকমের আপনি উত্তর কিংবা উত্তরের সূত্রগুলো পেয়ে যাবেন। তাই একটু খুঁটিয়ে খুঁটিয়ে কোয়েশ্চেন পেপারটা পড়বেন। ইংরেজি এমন কোনো বড় বাঘভালুক নয়, একেবারে চাপ নেবেন না, একেবারে কোনো রকম টেনশন করবেন না, ভালোভাবে যান। নিজের জীবনের প্রথম বড় পরীক্ষা, এনজয় করুন এবং পরীক্ষা দিন। ভালো থাকবেন, ভালো রাখবেন। দেখা হবে আবার আগামীকাল এনকেটিভি বাংলায় মাধ্যমিকের সাজেশনে। ধন্যবাদ স্যার, নমস্কার। আপনাদেরও নমস্কার।